শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা বই দেখে বুঝতে পারলাম আজকে আমরা কোন বিষয়ে ক্লাস নেব। আজকে আমরা যে ক্লাসটি নিচ্ছি সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং ক্লাস। আজকে আমরা ফিন্যান্স ব্যাংকিংয়ের দ্বিতীয় ক্লাস নিচ্ছি। এর আগেও আমরা একটা ক্লাস নিয়েছিলাম ফিন্যান্স ব্যাংকিংয়ের বিষয়ে। আজকের এই ফিন্যান্স ব্যাংকিং ক্লাসের সাথে আছি আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, ফেনী। আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্থের সময় মূল্য, অর্থাৎ ফিন্যান্স ব্যাংকিং বইয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। এর আগেও আমরা অর্থের সময় মূল্যের অধ্যায়ের একটি ক্লাস নিয়েছিলাম, অর্থাৎ প্রথম যে ক্লাসটি নিয়েছি সেখানে আমরা অর্থের সময় মূল্য কী, অর্থের বর্তমান মূল্য কী, ভবিষ্যৎ মূল্য কী, বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হলে সেই ক্ষেত্রে কোন সূত্র হবে এবং কোন সূত্রের ক্ষেত্রে কি কি বিষয়গুলো প্রশ্নে দেয়া থাকবে, ইএআর অর্থাৎ প্রকৃত সুদের হার কি, এইসব বিষয়গুলা এবং সূত্রগুলা আমরা দেখেছি। আজকে আমরা ফিন্যান্স ব্যাংকিংয়ের অর্থের সমমূল্যের দ্বিতীয় ক্লাসে সূত্রগুলার প্রয়োগ, অর্থাৎ অঙ্কে কিভাবে প্রয়োগ করতে হবে, কিভাবে সূত্রগুলোর সাহায্যে আমরা অঙ্কগুলো করব, গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব এবং অঙ্ক করে সেটা আমরা বাস্তব প্রয়োগটা দেখাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে যে গাণিতিক সমস্যাগুলা সমাধান করব সেগুলা হচ্ছে ভবিষ্যৎ মূল্য এফবি নির্ণয়, বর্তমান মূল্য পিবি নির্ণয়, বার্ষিক একাধিকবার চক্রবৃদ্ধিতে এফবি নির্ণয়, বার্ষিক একাধিকবার চক্রবৃদ্ধিতে পিবি নির্ণয়, প্রকৃত সুদের হার নির্ণয়। এছাড়াও আমরা আরও গুরুত্বপূর্ণ দুটি জিনিস, দুটি সূত্রের অঙ্ক সমাধান করব। সেটা হচ্ছে অর্থাৎ পিবি এ এবং এফবি এর, অর্থাৎ এই ভবিষ্যৎ সঞ্চয়ের পরিমাণ নির্ণয় এবং বর্তমান ঋণের কিস্তির পরিমাণ পিবি এ নির্ণয় করব আমরা। আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায়ের গাণিতিক বিষয়গুলো সমাধানে পাঠ্য বইয়ে যে যে সূত্রগুলো দেওয়া হয়েছে সেগুলি। এছাড়াও আমরা যে গুরুত্বপূর্ণ দুটি সূত্রের কথা বলেছিলাম ওগুলো আমরা আজকে আলোচনা করব। আমরা এখানে সূত্র একে দেখতেছি ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ এফবি সমান বর্তমান মূল্য ইন্টু 1+ সুদের হার পাওয়ার বাৎসরিক মেয়াদ। সূত্র নং 2 আমরা দেখতে পাচ্ছি বর্তমান মূল্য সমান ভবিষ্যৎ মূল্য বাই 1+ সুদের হার পাওয়ার মেয়াদ। সূত্র 3 আমরা দেখতে পাচ্ছি এফবি সমান পিবি ইন্টু 1+ আই বাই এম পাওয়ার এন ইন্টু এম। সূত্র 4 পিবি সমান এফবি বাই 1+ আই পাওয়ার এন, প্রকৃত সুদের হার। অর্থাৎ সূত্র 5 ইএআর সমান 1+ আই বাই এম পাওয়ার এম মাইনাস 1। এখানে বর্তমান মূল্য পিবি সমান প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ বর্তমান মূল্য, ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য এফবি, সুদের হার ইন্টারেস্ট রেট আই, বছর সংখ্যা বা সময়, নাম্বার অফ ইয়ার বা টাইম, চক্রবৃদ্ধিকরণের ধরন বার অথবা সংখ্যা, যেটা আমরা এম দ্বারা প্রকাশ করি, নেচার অফ কম্পাউন্ডিং, প্রকৃত সুদের হার ইএআর অর্থাৎ ইফেক্টিভ অ্যানুয়াল রেট। আমরা আজকে
এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আরেকটা হচ্ছে FVA প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, FBA ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। এই দুটি সূত্র আজকে আমরা অঙ্ক করে সমাধানটা দেখাবো। আমরা প্রথমে 1 নং সমস্যা নিয়ে আমরা আলোচনা করি। আমাদের এখানে যে 1 নম্বরে যে সূত্রটা দেওয়া ছিল FB, সেখানে আমরা এই অঙ্কটি আজকে FB সূত্র দ্বারা সমাধান করব। তো সমস্যাটি হচ্ছে, জনাব ফরহাদ 10 লক্ষ টাকা 10% সুদে 10 বছরের জন্য ফদ্দা ব্যাংকে জমা রাখতে চাইলেন, তিনি কত টাকা পাবেন? অর্থাৎ যে 10 লক্ষ টাকা রাখতে চাইলেন, এই 10 লক্ষ টাকা হচ্ছে আমাদের এখানে বর্তমান মূল্য বা ফিবি, তারপর হচ্ছে 10% সুদ। এই আমাদের সুদের হার আল সমান 10%, এন সমান সময় 10 বছর দেয়া আছে। তাহলে আমরা সূত্র হচ্ছে FB সমান ফিবি ইন্টু 1 প্লাস আর এন। যেহেতু আমাদের এখানে ফিবি দেওয়া আছে, আর এবং এন দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের এই সূত্রটি হবে। তা আমরা ফিবি সমান 10 লক্ষ টাকা লিখলাম, 1 লিখলাম, তারপর প্লাস আর সমান এখানে 0.10 লিখলাম। আমরা 10কে আমরা 100 দিয়ে ভাগ করলাম, যেহেতু 10%, তো সেই ক্ষেত্রে আমরা 10কে পার্সেন্ট মানে শতকরা হিসাবে, তো এই জন্য আমরা শতকরা মানে 100 দিয়ে আমরা 10কে ভাগ করলে তাহলে সেক্ষেত্রে আমাদের 0.10 হয়। তারপর আমরা পাওয়ার 10 মানে এখানে n সমান 10, অর্থাৎ 10 বছর সময়, এই জন্য। তা আমরা এখানে 1 এবং 0.10 যোগ করলে হয় 1.10, পাওয়ার 10 যেভাবে রাখলাম। তারপর আমরা 1.10 পাওয়ার 10কে যখন ক্যালকুলেটর করলাম পাওয়ার দিয়ে 10, তখন আমাদের 2.5937 এটি আসলো। এরপর আমরা 10 লক্ষের সাথে এটি গুণ করার পর আমাদের টোটাল যে ব্যালেন্সটি হলো সেটা হচ্ছে 25,93,742.46 টাকা। অর্থাৎ এখানে জনাব ফরহাদকে যদি 10 লক্ষ টাকা ফদ্দা ব্যাংকে 10% সুদে রাখেন 10 বছরের জন্য, সেই ক্ষেত্রে তিনি 10 বছর পর 25,93,742.46 টাকা পাবেন। অর্থাৎ তিনি 10 লক্ষ টাকার আজকে 10 লক্ষ টাকা, 10 বছর পর 25,93,742.46 টাকা তিনি পাবেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা সমস্যা সমস্যা 2 নিয়ে আমরা আলোচনা করব। সমস্যা 2 হচ্ছে, মিস্টার মাহি 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। ফার্মার্স ব্যাংক তাকে 10% সুদে প্রদানের প্রস্তাব দিয়েছে। বর্তমানে তাকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? তাহলে আমাদের এখানে তিনি 50,000 টাকা পাওয়ার আশায়, যেহেতু এটা ভবিষ্যতে পাবেন, তাহলে আমাদের এখানে 50,000 টাকা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, আর সময় 5 বছর, সুদের হার 10% দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা ফিবি সূত্রটা হবে ফিবি সমান FB বাই 1 প্লাস আর এন। তো এই ক্ষেত্রে আমরা FB হচ্ছে 50,000 টাকা, আর হচ্ছে 10%, অর্থাৎ 100কে আমরা 10কে আমরা 100 দিয়ে ভাগ করলে 0.10 হয়, আর পাওয়ার এর মান হচ্ছে 5 বছর। তারপর আমরা কি করলাম, 1 এবং 0.10 যোগ করে আমরা 1.10 পেলাম। এটাকে আমরা পাওয়ার 5 করলে হয় 1.61051। এটা দিয়ে আমরা 50,000কে যখন ভাগ করলাম, তখন আমরা পেয়েছি 31,046.07 টাকা। অর্থাৎ জনাব মাহি সাহেবকে 50,000 টাকা পাওয়ার আশায় 5 বছর পরে 50,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে তাকে 31,046.07 টাকা ব্যাংকে জমা রাখতে হবে। সমস্যা 3, জনাব জাবির একটি ব্যাংকে 10 বছরের জন্য 5 লক্ষ টাকা রাখার প্রস্তাব করলে ব্যাংকটি তাকে 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে লাভ দিতে সম্মত হয়। জাবির 10 বছর পর কত টাকা পাবেন? তো আমরা এখানে জনাব জাবির 10 বছরের জন্য 5 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখার প্রস্তাব করলে ব্যাংক তাকে
13.5% মাসিক চক্রবৃদ্ধিতে লাভ দিতে সম্মত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে 10 বছর পর তিনি কত টাকা পাবেন? আমাদের এখানে এন দেওয়া আছে 10 বছর, আমাদের 5 লক্ষ টাকা হচ্ছে বর্তমান মূল্য। তারপর আমাদেরকে ব্যাংক প্রত্যেক মাসে, মাসিক মানে প্রত্যেক মাসে চক্রবৃদ্ধি আকারে 13.5% লাভ আমাদেরকে দিবে, শতকরা 13.5% লাভ দিবে। তাহলে 10 বছর পর জনাব জাবির কত টাকা পাবে? সেই ক্ষেত্রে আমরা এখানে ভবিষ্যৎ মূল্যের চক্রবৃদ্ধিকরণের সূত্রটি হবে, যেহেতু এখানে একাধিকবার, প্রত্যেক বছর এখানে তিনি 12 বার সুদ পাবেন, কারণ প্রত্যেক বছর 12টা মাস, প্রত্যেক মাসে তিনি যেহেতু চক্রবৃদ্ধির সুদ পাবেন, তাহলে বছরে তিনি 12টা সুদ পাবেন, অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা বছরে 12টি। তাহলে 10 বছরে তিনি কয়টা চক্রবৃদ্ধি হবে এবং কী পরিমাণ তিনি সুদ লাভ পাবেন, সেটা আমরা এখন নির্ণয় করব। তাহলে আমরা এফবির চক্রবৃদ্ধির ক্ষেত্রে, একাধিকবার চক্রবৃদ্ধির যে সূত্র, সেটি হচ্ছে পিবি সমান এফবি সমান পিবি ইন্টু 1+i/m পাওয়ার n ইন্টু m। এখানে n হচ্ছে 10 বছর, m হচ্ছে বছরের চক্রবৃদ্ধি সংখ্যা, বছরে 12টি চক্রবৃদ্ধি হবে। তাহলে পিবি সমান 5 লক্ষ টাকা 1, আর আমরা এখানে 13.5কে 5%কে আমরা 100 দিয়ে ভাগ করলে 1.35 হয়। তারপর আমরা এখানে এম হচ্ছে 12, অর্থাৎ বছরে যেহেতু 1 বছর সমান 12 মাস, প্রত্যেক মাসে চক্রবৃদ্ধি, তাহলে আমরা 12 দিয়ে ভাগ করব। আর এখানে আমরা পাওয়ার 10 হচ্ছে 10 বছর, অর্থাৎ 10 বছরটা হচ্ছে এখানে আমাদের সময়, n সমান 10 বছর, আর এখানে চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ বছরে 12টি করে, তাহলে 10 বছরে আমরা এখানে গুণ করলে কতটি চক্রবৃদ্ধি সেটি পেয়ে যাব। তারপর আমরা এখানে 12 দিয়ে আমরা 1.35কে ভাগ করে 1 যোগ করলে হয় 1.01125। এরপর আমরা 10 এবং 12 গুণ করলে হয় 120। আমরা 1.01125কে পাওয়ার 120 দ্বারা পাওয়ার 120 যখন করব, তখন আমরা পাবো 3.828। তারপর আমরা এটিকে 5 লক্ষ টাকার সাথে যখন গুণ করব, তখন আমরা পাবো 19,14,230.1795। অর্থাৎ এখানে আমরা জাবির 10 বছর পরে তিনি, অর্থাৎ 5 লক্ষ, আজকের 5 লক্ষ টাকা 10 বছর পরে তিনি 19,14,230 টাকা তিনি পাবেন প্রত্যেক মাসে 13.5% চক্রবৃদ্ধি হারে। সমস্যা 4, সাজিদ 5 বছর পর 25 লক্ষ টাকায় একটি প্লট ক্রয় করতে চায়। এই জন্য সে এনআরবি গ্লোবাল ব্যাংকে কিছু টাকা জমা রাখতে গেলে ব্যাংক তাকে মাসিক 9.5% চক্রবৃদ্ধি প্রস্তাব দিয়েছে। এখন তাকে কত টাকা রাখতে হবে? অর্থাৎ এখানে সাজিদ 5 বছর পর 25 লক্ষ টাকা দিয়ে একটা প্লট ক্রয় করতে চায়। সেক্ষেত্রে সে এনআরবি গ্লোবাল ব্যাংকে বর্তমানে সে কিছু টাকা জমা রাখতে চায়, তো ব্যাংক তাকে 9.5% চক্রবৃদ্ধি, মাসিক চক্রবৃদ্ধি হারে টাকা দিতে প্রস্তাব দিয়েছে। সেক্ষেত্রে সে তাকে কত টাকা এখন ব্যাংকে জমা রাখতে হবে? 5 বছর পর 25 লক্ষ টাকা পেতে হলে বর্তমানে তাকে ব্যাংকে কত টাকা জমা দিতে হবে? তাহলে আমাদের এখানে ভবিষ্যৎ মূল্য এফবি সমান 25 লক্ষ টাকা দেওয়া আছে, সময় দেওয়া আছে 5 বছর, চক্রবৃদ্ধির সংখ্যা যেহেতু মাসিক হারে 12 হবে, এন সমান, আর সময় 5 বছর, এন সমান দেওয়া আছে। তা আমরা এখানে বর্তমান মূল্য পিবি সমান, যেহেতু একাধিকবার চক্রবৃদ্ধি করার, সেক্ষেত্রে সূত্রটি হবে পিবি সমান এফবি বাই 1+i/m পাওয়ার n ইন্টু m। এফবি সমান এখানে 25 লক্ষ টাকা 1, আর হচ্ছে আই সমান এখানে 9.5কে আমরা 100 দিয়ে ভাগ করলে 0.095 হয়। তারপর আমরা m সমান, যেহেতু বছরে মাসিক চক্রবৃদ্ধি, সুতরাং 1 বছরে 12টি হবে, 12 মাসে 12টি চক্রবৃদ্ধি হবে। আর 5 এখানে হচ্ছে n সমান 5, m হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা 12। তারপর আমরা এখানে যখন আমরা 0.095কে 12 দিয়ে ভাগ করে 1 যোগ করলাম, তখন 1.0079 হয়েছে। আর এখানে আমরা 5 এবং 12 গুণ করলে 60 হয়েছে। তারপর আমরা
25,00,000-কে 1.605009 দ্বারা ভাগ করলাম। তারপর এখানে আমরা পেলাম 15,57,623.209 টাকা। অর্থাৎ আমাদেরকে এখানে 25,00,000 টাকা 5 বছর পেতে হলে বর্তমানে সাজিদকে 15,57,623 টাকা জমা রাখতে হবে। সমস্যা 5। জনাব শফিক একটি আর্থিক প্রতিষ্ঠানে 8% সুদে 10,00,000 টাকা 10,000 টাকা রাখার কথা ভাবলেন। তার এক আত্মীয় তাকে জানালো ব্যাংক 8% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। এই ক্ষেত্রে প্রকৃত সুদের হার বৃদ্ধি পাবে। তাহলে প্রকৃত সুদের হার কত? অর্থাৎ জনাব শফিক সাহেব একটি আর্থিক প্রতিষ্ঠানে তিনি 10,000 টাকা 8% সুদে রাখার একটা চিন্তাভাবনা করলেন, কিন্তু তার এক আত্মীয় তাকে জানালো ব্যাংকে 8% সুদে 8% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। সেক্ষেত্রে তার প্রকৃত সুদ বাড়বে। তাহলে প্রকৃত সুদের হার কত? অর্থাৎ প্রত্যেক এই ক্ষেত্রে তাকে প্রকৃত সুদের হারটা আমরা নির্ণয় করব। তাহলে প্রকৃত সুদের হারে যে সূত্রটি ছিল সেটি হচ্ছে EAR। তো আমরা এখানে দুইটাই আমরা আর্থিক প্রতিষ্ঠান, যেহেতু একটা আর্থিক প্রতিষ্ঠান 8% সুদ, আরেকটা হচ্ছে এখানে ব্যাংক 8% চক্রবৃদ্ধি সুদ, আমাদেরকে দুইটা EAR নির্ণয় করতে হবে। তো প্রথমটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক সুদের হার আয় সমান 8% দেওয়া আছে। তারপর আমরা চক্রবৃদ্ধির সংখ্যা এখানে বছরে, যেহেতু এখানে বছর এবং মাস কোনো কথার উল্লেখ নাই, সেই ক্ষেত্রে আমরা বছরে ধরে নিলাম। বছরে একবার চক্রবৃদ্ধি, অর্থাৎ বছর বাৎসরিক চক্রবৃদ্ধি হবে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম। তো পরেরটা হচ্ছে বার্ষিক সুদের হার আয় সমান, সুদের হার একই, দুই জায়গায় সুদের হার একই, এক জায়গায় হচ্ছে চক্রবৃদ্ধি হার, আরেক জায়গায় হচ্ছে চক্রবৃদ্ধি ছাড়া। তো সেই ক্ষেত্রে আমরা দেখি প্রকৃত সুদের হার EAR সমান, অর্থাৎ এখানে বার্ষিক সুদের হার আয় এবং চক্রবৃদ্ধির সংখ্যা M আমরা ধরলাম। অর্থাৎ প্রথমটাতে এখানে বাৎসরিক হবে, চক্রবৃদ্ধির সংখ্যা একবারই হবে চক্রবৃদ্ধি। দ্বিতীয়ত এখানে চক্রবৃদ্ধির সুদ প্রদান করবে, সেখানে আমরা চক্রবৃদ্ধির সংখ্যা এখানে 12, আমরা বছরে 12টি চক্রবৃদ্ধি ধরে নিই। তো প্রকৃত সুদের হার EAR সমান 1+I/M ইন্টু পাওয়ার M মাইনাস 1। তো এখানে 1+, তারপর হচ্ছে পাক্ষিক সুদের হার আয় সমান 0.08/1 পাওয়ার 1 মাইনাস M মাইনাস 1। তারপর আমরা এখানে 1 দ্বারায় 0.08কে এখানে ভাগ করে 1 যোগ করলে হয় 1.08 পাওয়ার 1 মাইনাস 1। 1 কেন হয়েছে এখানে? M সমান, যেহেতু আমাদেরকে 8% সুদে আর্থিক প্রতিষ্ঠান টাকা দিবে, সেক্ষেত্রে আমরা প্রথমটাকে আমরা পুরো বাৎসরিক সুদ ধরলাম, বছরে একবারই হবে। আর ব্যাংক আমাকে 8% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে, সেটা হচ্ছে অর্থাৎ মাসিক হারে। তো সেই ক্ষেত্রে আমরা বছরে 12টি হবে। তো আমরা কী করলাম, এখানে 1.08কে পাওয়ার 1 করলে হয় 1.08 মাইনাস 1 গেলে হয় 0.08। অর্থাৎ এটাকে আমরা যখন 100 দিয়ে গুণ করবো তখন এখানে 8% আমরা প্রকৃত সুদ হবে, অর্থাৎ বাৎসরিক চক্রবৃদ্ধিতে। আর যখন মাসিক চক্রবৃদ্ধি হবে সেই ক্ষেত্রে সুদের হার হবে, অর্থাৎ এখানে শুধু চক্রবৃদ্ধির সংখ্যাটা পরিবর্তন, যেহেতু মাসিক চক্রবৃদ্ধি সেক্ষেত্রে 12 হবে। তো এখানে আমাদের বার্ষিক চক্রবৃদ্ধির কারণে আমাদের সুদের হারটা বৃদ্ধি পেয়ে হয়েছে, অর্থাৎ 8.29। অর্থাৎ আমি যদি চক্রবৃদ্ধির ক্ষেত্রে এখানে, তাহলে জনাব শফিক সাহেব এখানে কোন পদ্ধতিতে টাকা রাখাটা ওনার জন্য লাভজনক হতে পারে, সৃজনশীল এই ধরনের একটা কোশ্চেন থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা ওই যে ব্যাংকে টাকা রাখাটা তার জন্য লাভজনক হবে, কারণ সেখানে মাসিক চক্রবৃদ্ধি হওয়ার কারণে তার বছরে অর্থাৎ 12টি চক্রবৃদ্ধি হয় 8.29 তিনি প্রকৃত সুদ পাবেন। আর যদি তিনি আর্থিক প্রতিষ্ঠান থাকেন সেক্ষেত্রে তিনি 8% সুদ পাবেন। তার জন্য তাহলে পরের যে পদ্ধতিটা সেটি গ্রহণযোগ্য হবে। EARটা বার্ষিক প্রকৃত সুদের হার এভাবেই নির্ণয় করতে হয়।
তো সমস্যা 6 অর্থাৎ 6 নম্বর সমস্যাটা আমরা এখন দেখব। সমস্যা 6, জনাব জলিল একটি স্কুটি নিতে স্থানীয় একটি এনজিও থেকে সাপ্তাহিক চক্রবৃদ্ধি 2% সুদে 50,000 টাকা ঋণ নিলেন। তার বার্ষিক প্রকৃত সুদের হার কত? এটিও আমরা প্রকৃত সুদের হার নির্ণয় করব। তবে এখানে তিনি সাপ্তাহিক কথাটা উল্লেখ আছে, সাপ্তাহিক চক্রবৃদ্ধি 2% সুদে তিনি 50,000 টাকা ঋণ নেবেন একটি স্কুটি নিতে। তো বার্ষিক এখানে প্রকৃত সুদের হার অর্থাৎ এক বছরে তিনি প্রকৃতভাবে তিনি কত টাকা, সাপ্তাহিক 2% বছরে তিনি কত টাকা প্রকৃতপক্ষে সুদ দিচ্ছেন সেটি আমরা এখন নির্ণয় করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সাপ্তাহিক সুদের হার আয় সমান 2%, অর্থাৎ 2কে আমরা 100 দ্বারা ভাগ করলে হয় 0.02। তারপর হচ্ছে বার্ষিক সুদের হার আয় সমান, অর্থাৎ বার্ষিক সুদের হার এখানে সাপ্তাহিক সুদের হার হচ্ছে এটা, আর বার্ষিক সুদের হার এখানে আমরা 0.02 ওকে, অর্থাৎ যেটা সুদের হার সাপ্তাহিক সুদের হার সেটাকে আমরা 52 দিয়ে ভাগ করছি, কারণ হচ্ছে এখানে এক বছর সমান বার্ষিক সুদের হারটা আমাদেরকে বের করতে, এই জন্য বার্ষিক সুদের হারটা আমরা এখানে নির্ণয় করলাম। তাহলে আমরা বার্ষিক সুদের হার হলো 52 দিয়ে ভাগ করা, গুণ করার কারণ হচ্ছে এখানে এক বছর সমান 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহ 52টি চক্রবৃদ্ধি, সেক্ষেত্রে আমরা 52 গুণ 0.02 করলে হবে 1.04। তারপর চক্রবৃদ্ধি সংখ্যা বছরে হবে 52টা, কারণ হচ্ছে এক বছর সমান 52 সপ্তাহ। এরপর প্রকৃত সুদের হার ইএআর এর সূত্র হচ্ছে 1 + i/m পাওয়ার m - 1। এখানে আমাদের বার্ষিক সুদের হার আয় সমান হচ্ছে 1.04, আর হচ্ছে m সমান চক্রবৃদ্ধি সংখ্যা 52, আবার m সমান চক্রবৃদ্ধি 52 পাওয়ার হবে -1। আমরা এখানে 1.04কে যখন 52 দিয়ে ভাগ করে 1 যোগ করব তখন হবে 1.02 পাওয়ার 52 -1। তারপর আমরা 1.02কে যখন আমরা পাওয়ার 52 করব তখন হবে 2.8003 -1। তারপর আমরা -1 যখন এটা থেকে বিয়োগ করলাম হলো 1.8003। এটি হচ্ছে আমাদের প্রকৃত সূত্র, অর্থাৎ তিনি বছরে 1.8003 এটাকে যখন আবার আমরা পার্সেন্টেজ করব সেক্ষেত্রে অর্থাৎ 180.033% তিনি বছরে সুদ দিয়েছেন। সপ্তাহে তিনি 2% দিল, বছরে কিন্তু পুরো বছরে যখন তিনি সুদ দিলেন সেটার পরিমাণ নির্ণয় করতে গেছে। আর এই 50,000 টাকায় তিনি প্রকৃতপক্ষে 180% সুদ তিনি প্রদান করেছেন। এখানে প্রকৃত সুদের হারটা হচ্ছে 180.033। প্রিয় শিক্ষার্থীরা, সমস্যা 7 আমরা এখন আলোচনা করব। এখানে হচ্ছে একটি কম্পিউটার ক্রয় করতে তোমার 50,000 টাকা ঋণ নিতে হবে। ধরো তুমি একটা কম্পিউটার ক্রয় করবে, এখন তোমাকে 50,000 টাকা ঋণ নিতে হবে। এটা আমরা বললাম দুইটি গুরুত্বপূর্ণ সূত্রের আজকে আমরা অঙ্ক করবো, একটা হচ্ছে ফিবি, একটা হচ্ছে এফবি, ফিবিএ, একটা হচ্ছে এফবি। সেই সূত্রগুলোর আমরা এখন প্রয়োগ দেখাচ্ছি। সমস্যার সাথে ঋণের কিস্তিগুলো মাসিক ভিত্তিতে পরিশোধ করতে হবে তোমাকে। ব্যাংক বললো সুদের হার হবে 24%। তুমি যদি 2 বছর এটা পরিশোধ করতে চাও তাহলে প্রতিটি কিস্তি কত টাকা করে হবে? অর্থাৎ তুমি 50,000 টাকা ঋণ নিতে হবে, একটা ল্যাপটপ ক্রয় করবা, কম্পিউটার ক্রয় করতে চেয়েছো, একটি ব্যাংকে তুমি ঋণ নেবে, ব্যাংক তোমাকে বলছে 24% হারে সুদ দিতে হবে, আর মাসিক ভিত্তিতে তুমি এই টাকাটা, ঋণের টাকাটা পরিশোধ করতে চাও। আর 2 বছর তোমাকে ব্যাংক সময় দিয়েছে, বা তুমিও চাও 2 বছর সেটা পরিশোধ করতে। এখন তোমাকে প্রত্যেক মাসে কত টাকা করে কিস্তি প্রদান করতে হবে 2 বছর পর্যন্ত। তাহলে আমরা এখানে অর্থাৎ ফিবিএ অর্থাৎ ঋণের এখানে বর্তমান 50,000 টাকা হচ্ছে এখানে বর্তমান মূল্য বা ঋণের বর্তমান পরিমাণটা, মূল ঋণের পরিমাণ, এটাকে আমরা ফিবি, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি 50,000 টাকা। তারপর হচ্ছে সুদের হার আয় সমান 24%, এখানে 100কে 24 ভাগ করলে 0.24। তারপর বার্ষিক কিস্তির সংখ্যা m সমান 12, মাসিক কিস্তির পরিমাণটা আমাদের এখানে বের করব সি, অর্থাৎ মাসিক কিস্তির পরিমাণটা সমান হচ্ছে সিটা আমরা এখানে নির্ণয় করব। আর বছরের সংখ্যা n সমান 2 বছর দেওয়া আছে। তারপর আমরা এখানে সূত্রটি বসালাম, অর্থাৎ ফিবিএ সমান সি ইন্টু 1 - 1/1 প্লাস i/m পাওয়ার n ইন্টু m বাই i/m। তারপর আমরা এখান থেকে দেখে আমরা সংখ্যাগুলো বসালাম। ফিবিএ সমান হচ্ছে 50,000 টাকা,
আমরা এখানে সিটা নির্ণয় করবো, যেহেতু সি হচ্ছে কিস্তির পরিমাণ, আমরা বর্তমানে প্রত্যেক মাসে কত টাকা করে আমাদেরকে কিস্তিটা প্রদান করতে হবে। তারপর আমরা এখানে 1 লিখলাম, আয় সমান হচ্ছে আমাদের 24%, অর্থাৎ 24কে যখন আমরা পার্সেন্টকে যখন আমরা 100 দিয়ে ভাগ করলাম 0.24 হয়েছে। আর হচ্ছে এম হচ্ছে তোমার বার্ষিক কিস্তির সংখ্যা, অর্থাৎ এখানে চক্রবৃদ্ধি সংখ্যা, বার্ষিক কিস্তির সংখ্যা, যেটা বছরে আমরা যদি মাসে যদি কিস্তি পরিশোধ করি সেখানে আমরা বছরে 12টা কিস্তি দিতে হবে, তাহলে এখানে এম সমান 12 হবে। তারপর হচ্ছে আমরা বছর 2 বছর এম সমান 2 আর এম সমান 12। এখানে আমরা তারপর আমরা করলাম এখানে যখন আমরা উপরে অর্থাৎ এখানে 0.24কে 1 অর্থাৎ 12 দ্বারা ভাগ করে যখন 1 দিয়ে যোগ করলাম তখন হচ্ছে আমাদের 1.02 আর 24, এখানে 12 যোগ 24 বসালাম। নিচে আমরা 0.24কে 12 দিয়ে ভাগ করলে হয় 0.02। তারপর আমরা কি করলাম, 1কে আমরা 1.02 পাওয়ার 24 দ্বারা ভাগ করলাম, হলো 0.062172। আর হচ্ছে আমরা এখানে 0.2 যেভাবে আছে এভাবে নিচে বসালাম। তারপর আমরা 50,000, এখানে আমরা কি করলাম, 1 থেকে 0.062172 বিয়োগ করে 0.2 দ্বারা ভাগ করলে হয় 18.914। তারপর আমরা কি করলাম, এখানে আমরা সিটাকে আমরা সমানের বিপরীত পাশে নিয়ে এসে আমরা 50,000কে তখন আমরা 18.94 দ্বারা ভাগ করলে আমাদের সি সমান হয়েছে 2643.54, অর্থাৎ আমাদেরকে প্রত্যেক মাসে 50,000 টাকার জন্য কিস্তি পরিশোধ করতে হবে 2643.54 টাকা হারে আমাদেরকে প্রত্যেক মাসে কিস্তি দিতে হবে। তাহলে আমাদের কিস্তির পরিমাণ হচ্ছে 2643.54 টাকা। এরপর আমরা সমস্যা 8 নম্বর সমস্যা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, জনাব শাহিন উত্তরা ব্যাংকে তার কন্যার জন্য 1,00,000 টাকা করে 15 বছরের জন্য 15 বছরের জন্য টাকা জমা করবেন। ব্যাংক তাকে 10% হার সুদ প্রদান করবে। মেয়াদ শেষে জনাব শাহিন কত টাকা পাবে? অর্থাৎ জনাব শাহিন সাহেবের একজন কন্যা সন্তান আছে, তার জন্য তিনি 15 বছরের জন্য একটা সঞ্চয় হিসাব খুলবেন 1,000 টাকা করে প্রত্যেক মাসে জমা করে। ব্যাংক তাকে 10% সুদ প্রদান করবে বলে আশ্বস্ত করলো। তাহলে তিনি 15 বছর পর এই 1,000 টাকা করে প্রত্যেক মাসে জমা করে 15 বছর পর তিনি কত টাকা পাবে, অর্থাৎ ভবিষ্যতে তিনি কত টাকা পাবেন। আজকে প্রত্যেক মাসে 1,000 করে জমা করে ভবিষ্যতে তিনি কত টাকা একসাথে পাবেন সেই বিষয়টা আমরা এখন নির্ণয় করব। অর্থাৎ এফবিএ ফিউচার ভ্যালু অফ এনুইটিটা আমরা আজকে নির্ণয় করব। তাহলে মাসিক সঞ্চয়ের পরিমাণ মাসিক সঞ্চয়ের ভবিষ্যৎ মূল্য এফবিএ সমান আমরা এটা নির্ণয় করব। সুদের হারটা এখানে 10% আছে, তাহলে আমরা এখানে 10কে আমরা 100 দিয়ে ভাগ করলে হয় 0.10। বার্ষিক কিস্তির সংখ্যা, অর্থাৎ আমরা প্রত্যেক বছর আমাদেরকে 12টা করে কিস্তি দিতে হবে, 1,000 টাকা করে 12টা বছরে কিস্তি দিতে হবে। মাসিক কিস্তি তো, তাহলে বছরে 12 মাস, 12 মাসে 12টা কিস্তি, এম সমান 12। তারপর আমরা এখানে মাসিক কিস্তির পরিমাণ, অর্থাৎ প্রত্যেক মাসে আমরা কত টাকা করে কিস্তি দিচ্ছি, এখানে 1,000 টাকা করে কিস্তি দিচ্ছি, সেটা আমরা এখানে দেওয়া আছে। আর বছরের সংখ্যা আমরা 15 বছরের জন্য এই সঞ্চয় হিসাবটা খুললাম। তারপর আমরা এখানে এফবিএ সূত্রটা লিখলাম, সি ইন্টু 1 + i/m পাওয়ার n × m - 1 বাই i/m। তো এফবিএ সমান 1,000 গুণ 1 + 0.10/12 পাওয়ার 15 গুণ 12 - 1, তারপর ভাই i সমান 0.10, তারপর হচ্ছে m সমান 12 লিখলাম আমরা। এগুলো আমরা যেহেতু পাশে আমাদের দেওয়া আছে সেই হিসাবে আমরা শুধু সংখ্যাগুলা লিখে দিলাম, সূত্রের প্রয়োগ করলাম। এরপর আমরা এখানে 0.10কে 12 দ্বারা ভাগ করে 1 যোগ করলে হয় আমাদের 1.00833। তারপর এখানে 15 এবং 12 গুণ করলে হয় 180 - 1 যেভাবে লিখলাম। তারপর আমরা এখানে 0.10কে 12 দ্বারা ভাগ করলে হয় 0.008333। তারপর আমরা এখানে এফবিএ সমান 1,000 গুণ, তারপর আমরা কি করলাম, 1.00833কে পাওয়ার 180 যখন করলাম ক্যালকুলেটরে,
তখন আমাদের 4.45127 পেলাম। তারপর আমরা -1 যেভাবে সেভাবে লিখলাম, আর নিচের সংখ্যা আমরা যেভাবে আছে সেভাবে লিখলাম। তারপর আমরা 4.45127 থেকে 1 বিয়োগ করলে হয় 3.45127, আর নিচে যেভাবে আছে আমরা এভাবে বাকি অংশটা লিখলাম। এরপর আমরা 3.45127কে 0.00833 দ্বারা যখন ভাগ করলাম, তখন আমরা পেয়েছি 4.14.31812। এটাকে দিয়ে আমরা 1000কে গুণ করলে আমাদের, অর্থাৎ আমরা 15 বছর পর কত টাকা পাবো সেটা পেয়ে গেছি আমরা। 4,14,318.13 টাকা আমরা, অর্থাৎ শাহিন সাহেব পাবে। অর্থাৎ তিনি 15 বছর পর্যন্ত 1000 টাকা করে প্রত্যেক মাসে জমা করে গেলে তিনি 15 বছর পর এই মাসিক সঞ্চয়ের পরিমাণ বাবদ তিনি 15 বছর পর টোটাল সুদসহ যেটি পাবেন সেটি হচ্ছে 4,14,318.18, অর্থাৎ 18 টাকা তিনি পাবেন। 18 টাকা তিনি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখানে আলোচনা করে যেসব বিষয়গুলো বা যেসব গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো বা শিখলাম বা বুঝলাম, সেগুলো হচ্ছে ভবিষ্যৎ মূল্য FB নির্ণয় করা শিখলাম, বর্তমান মূল্য FB নির্ণয় করা শিখলাম। তারপর আমরা শিখলাম বার্ষিক একাধিকবার চক্রবৃদ্ধিতে FB নির্ণয় করা শিখলাম। তারপর আমরা বার্ষিক একাধিকবার চক্রবৃদ্ধিতে FB নির্ণয় করা শিখলাম। তারপর আমরা প্রকৃত সুদের আর EAR নির্ণয় করা বা প্রয়োগটা শিখলাম। বছরে একাধিকবার সুদ গণনায় ভবিষ্যৎ সঞ্চয় বা কিস্তির মূল্য FBA নির্ণয় করা শিখলাম। বছরে একাধিকবার সুদ গণনায় ঋণের কিস্তি বা পণ্যের মূল্য পরিমাণ FBA নির্ণয় করাটা আমরা শিখলাম। আশা করি তোমরা অঙ্কগুলো বা গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরও যদি কোনো সমস্যা হয় সেটা আমরা ভবিষ্যতে সমাধান করে দিতে চেষ্টা করব। তোমাদেরকে কিছু, যেহেতু অঙ্কগুলো আশা করি তোমরা বুঝেছ, এবং কি বুঝেছ এবং তোমরা কতটুকু বুঝেছ সেটার প্রতিফলনটা আমরা জানার জন্য বা তুমি নিজেই বোঝার জন্য সেক্ষেত্রে আমরা কিছু সমাধান বা কিছু বাড়ির কাজ দিয়ে দিয়েছি। এই বাড়ির কাজগুলো হচ্ছে সমস্যা 1, অর্থাৎ এখানে আমি তোমাদেরকে টোটাল এখানে 5টি অঙ্ক দিয়েছি। এই 5টি অঙ্ক যে সূত্র, অর্থাৎ তোমাদের এই অধ্যায়ে 7টি সূত্রই ব্যবহার হয়, আর কোনো সূত্র ব্যবহার হবে না। এই সূত্রগুলো দিয়েই তুমি পুরো বইয়ের এই অধ্যায়ের, অর্থাৎ অর্থের সময়মূল্যের পুরো অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে পারবে। এর বাইরে আর কোনো সূত্র নেই। এই 7টি সূত্র যদি তুমি ভালো প্রয়োগ জানো, তাহলে এই অধ্যায় সম্পর্কে তোমার আর কোনো সমস্যা থাকবে না। আশা করি তোমরা এই অঙ্কগুলো বাসায় যখন প্র্যাকটিস করবে, কোনো সমস্যা হবে সেই বিষয়গুলো নোট করে রেখে আমাদেরকে জানালে অবশ্যই সমাধান দেওয়ার জন্য সমাধান করে দেব ইনশাল্লাহ। আজকে আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। তো আশা করি তোমরা আজকের ক্লাসে খুব ভালো লেগেছে তোমাদের সাথে। এর সাথে আমরা বিস্তারিত জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি আমরা আশা করি এই অধ্যায় সম্পর্কে। তো এই জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। তোমাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।